সার্থককে একে অপরের কাঁধে কাঁধ দিয়ে ঘুমন্ত অবস্থায় দেখে আশীর্বাদ করা ছাড়া কোনো রকম কোনো কিছু খুঁজে পেল না সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হসপিটালে আসা মাত্র সার্থকের বাবা সার্থকের খোঁজ করতে থাকে। ঠিক সেই সময় নার্স বলতে থাকে যে স্যারকে তো কাল রাতে ওই করিডোরে দেখেছিলাম স্যার, আপনি বরঞ্চ সেখানে গিয়ে একবার দেখতে পারেন। ওদিকে সেখানে যাওয়া মাত্রই সার্থকের বাবা লক্ষ্য করে যে সার্থকের কাঁধে এবং স্রোতের মাথায় কাঁধে কাঁধ দিয়ে স্রোত এবং সার্থক ঘুমিয়ে আছে। তখন এই জিনিসটা দেখে সার্থকের বাবা খুশি হয়ে ঠাকুরের কাছে বলতে থাকে যে ঠাকুর, এই দৃশ্যটা দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার জন্য আমি অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। ঠাকুর, আজকে অবশেষে তুমি এই দিনটা আমার জীবনে আনলে। ওদিকে সার্থককে এবং স্রোত একে অপরের ওপরে ঘুমন্ত অবস্থায় দেখে সার্থকের বাবা আর তাদেরকে ডাকার কোনো রকম কোনো প্রয়োজন বোধ না মনে করে যখন ওখান থেকে চলে যায়, ঠিক সেই সময় সার্থকের ঘুম ভেঙে যায়। সার্থকের ঘুম ভাঙা মাত্রই স্রোতকে ঘুমন্ত অবস্থায় দেখে সার্থক বলতে থাকে যে মেয়েটা কতটা নিষ্পাপ শিশুর মতন ঘুমোচ্ছে। এই ঘুমন্ত মেয়েটাকে এখন আমি যদি উঠোই তাহলে হয়তোবা ওর গোটা দিনটাই আজকে মাটি হয়ে যেতে পারে। তার থেকে বরঞ্চ দেখি কতক্ষণ ও ঘুমায়, আমি বরঞ্চ এখানেই থাকি। অন্যদিকে স্রোতের ঘুম ভাঙা মাত্রই স্রোত সার্থকের কাঁধে ঘুমিয়ে গিয়েছিল গোটা রাত জুড়ে। তখন এটা জানা মাত্রই স্রোত লজ্জা পেয়ে যায় আর বলতে থাকে যে স্যার, আম রিয়েলি ভেরি সরি, আমার কোনো রকম কোনো ইন্টেনশন ছিল না, আমার কারণে কালকে গোটা রাত আপনি বাড়ি ফিরতে পারেননি, আম রিয়েলি ভেরি সরি। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে না, তুমি আমার কাঁধে ঘুমিয়েছো সেটা জেনে আমার খুব ভালো লেগেছে। অন্তত তুমি ঘুম তো দিয়েছো, নয়তো বা তুমি অনেক বেশি না এক্সস্টেড হয়ে যেতে, জানো তো। তুমি একবার তোমার চেহারা দেখেছো যে কতটা কালচে হয়ে গিয়েছে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে এই লোকটা কবে থেকে আমাকে এতটা লক্ষ্য করা শুরু করলো। ওদিকে সার্থক এবং স্রোত যখন রায়ের কেবিনে গিয়ে রায়ের সামনাসামনি হয়, ঠিক সেই সময় রায় বলতে থাকে যে তোমাদের ঘুমটা এমন ভালো হয়েছে। তখন কথা বলা মাত্র স্রোত দিদিভাইকে বলতে থাকে যে কী বলছিস তুই দিদিভাই বলতো। তখন কথা বলা মাত্র রায় বলতে থাকে যে স্রোত, তুই আমার কাছ থেকে যতই লুকোনোর চেষ্টা করিস না কেন, কিন্তু আমার চোখে ফাঁকি দেওয়া এতটা সহজ না। আমি নার্সকে জিজ্ঞেস করেছিলাম, রাতে তোর খোঁজ করেছিলাম, তখন নার্স আমাকে বললো তোরা দুটো নাকি চুটিয়ে প্রেম করছিস, তাই আমি আর তোদেরকে ডিস্টার্ব করিনি। কিন্তু তোদের এই গোটা রাত একে অপরের সাথে কাটানোটা আমার কাছে বেশ লেগেছে। জানিস তো, তোরা হসপিটালেও একে অপরের প্রতি এতটা বেশি উইক কী করে হয়ে গেলি বলতো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে দিদিভাই এইবার কিন্তু বড্ড বেশি করে ফেলছিস, জানিস তো। ওদিকে সার্থক লজ্জা পেয়ে ওখান থেকে কেটে পড়ে। ওদিকে সার্থকের বাবা বলতে থাকে সার্থককে যে সার্থক, তোমার মনে যদি কোনো রকম কোনো ভাবনা থেকে থাকে স্রোতকে নিয়ে, তুমি সেটা প্রকাশ করে বলতে পারো আমার কাছে, আমার তাতে কোনো রকম কোনো আপত্তি নেই। অন্যদিকে রায়ের ট্রিটমেন্টে টাকার অঙ্ক গুনতে গিয়ে মাথা চড়কগাছ হয়ে গেল রায়ের গোটা পরিবারের। রায়ের বৌমনির সব গয়না বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া মাত্রই রায়ের মা বলতে থাকে যে না মিষ্টি, তোমার এই গয়নাগুলো তোমার মেয়ের ভবিষ্যতের জন্য কাজে দেবে, তাই আমি বরঞ্চ তোমাকে বলছি যে তুমি এই চিন্তাভাবনাটা তোমার মাথা থেকে বরঞ্চ বের করে দাও। এখন আমাদের অন্য কোনো পদ্ধতি বের করতে হবে যার ফলে কিনা আমরা এই টাকাগুলো অন্তত কিছুটা হলেও তাকে পরিশোধ করতে পারি। ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে মা, যখন কিনা মানুষটাই থাকবেন আমাদের মধ্যে, তাহলে আমি গয়নাগাটি দিয়ে কী করবো বলুন তো। এখন একটা যদি আমি এই গয়নাগাটিগুলো বিক্রি করে রায়ে ট্রিটমেন্ট করি তাতেই বা কী বলুন তো। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।